আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বইয়ের জটিল একটি টপিক হলো পরিচ্ছেদ 7 ব্যঞ্জনধ্বনি। আজকে আমি খুব সহজ নিয়মে এবং একটি ছকের মাধ্যমে ব্যঞ্জনধ্বনি নিয়ে আলোচনা করব। সো লক্ষ্য করো, দেখো আমি লিখছি যে ব্যঞ্জনধ্বনিকে 4টি ভাগে ভাগ করা যায়। ব্যঞ্জনধ্বনিকে কয়টি ভাগে ভাগ করা যায়? 4টি ভাগে। 1 নাম্বার উচ্চারণ স্থান অনুযায়ী, 2 নাম্বার উচ্চারণের প্রকৃতি অনুযায়ী এবং 3 নাম্বার ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী, আর 4 নাম্বার হলো ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা অনুযায়ী। দেখো, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন কণ্ঠ ব্যঞ্জন আছে, তালব্য ব্যঞ্জন, তারপর মূর্ধন্য ব্যঞ্জন, দন্ত ব্যঞ্জন, দন্তমূলীয় ব্যঞ্জন, কণ্ঠনালীয় ব্যঞ্জন। এতগুলো শ্রেণী বিভাগ আমাদের মনে রাখা খুবই কষ্টকর। আমরা খুব সহজে একটি ছকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারি। দেখো, আমি লিখছি এখানে যে ক, খ, গ, গ, ও, চ, ছ, জ, জ, য়, ট, ঠ, ড, ড, মূর্ধন্য, ত, থ, দ, দ, দন্তন্য, প, ফ, ব, ব, ম। এখন উপরে একটি টেকনিক লিখছি যে কত দমর। এখানে এই কতে হবে কণ্ঠ, কি হবে? কণ্ঠ। যে এই যে 5টা বর্ণ আছে বা ব্যঞ্জন আছে, এগুলো হলো কণ্ঠ ব্যঞ্জন। এরপর ততে হলো তালব্য, ততে হলো তালব্য। এই 5টা ব্যঞ্জন, এগুলো হলো কি ব্যঞ্জন? তালব্য ব্যঞ্জন। এরপরে দেখো মতে, মতে হবে মূর্ধন্য, মতে হবে কি? মূর্ধন্য ব্যঞ্জন। এই 5টা হলো মূর্ধন্য ব্যঞ্জন। এবং দতে হলো দন্ত, দতে হলো দন্ত। এই 5টি হলো দন্ত ব্যঞ্জনের উদাহরণ। এবং ওতে হলো উষ্ঠ, এই 5টি হলো উষ্ঠ ব্যঞ্জনের উদাহরণ। এভাবে আমরা একটি টেকনিকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারি। আর আছে দন্তমূলীয় ব্যঞ্জন, যেটা একটি শব্দের মাধ্যমে আমরা দন্তমূলীয় ব্যঞ্জন মনে রাখতে পারি। শব্দটি হলো নিরলস। এখানে দন্তন্য, বয়ের বিন্দু র, ল, দন্তস্ব, এই 4টি হলো কি? দন্তমূলীয় ব্যঞ্জনের উদাহরণ। এরপর দেখো কণ্ঠনালীয়। আমরা জানি যে কণ্ঠনালীয় ব্যঞ্জন হলো একটি, সেটি হলো কি? হ। অনেক সময় পরীক্ষাতে আসে যে হাতি শব্দের হ কোন ব্যঞ্জনের উদাহরণ? এটি হবে কি? এটি হবে কণ্ঠনালীয় ব্যঞ্জনের উদাহরণ। আচ্ছা, এরপর আমাদের 2 নাম্বার আছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। উচ্চারণের প্রকৃতি অনুযায়ী আবার ব্যঞ্জন ধ্বনিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন স্পৃষ্ট ব্যঞ্জন। স্পৃষ্ট ব্যঞ্জন হলো এই যে এখানে যে আমি লিখছি, এখানে শেষের লাইন বাদ দিলে, শেষের লাইন বাদ দিলে যে 20টি বর্ণ বা যে 20টি ব্যঞ্জন ধ্বনি রয়েছে, এগুলো হলো স্পৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ। যেমন এই যে ক, খ, গ, গ, চ, ছ, জ, জ, ট, ঠ, ড, ড, ত, থ, দ, দ, প, ফ, ব, ব। এখানে আবার ক, খ, গ, ঘ এই 4টি হলো কণ্ঠ স্পৃষ্ট। তারপরে এই যে চ, ছ, জ, জ এই 4টি হলো তালু স্পৃষ্ট ব্যঞ্জন। এরকম ভাবে এই যে ট, ঠ, ড, ড, ত, থ, দ, দ, প, ফ, ব, ব। টোটাল এই 20টি বর্ণ হলো স্পৃষ্ট ব্যঞ্জনের উদাহরণ। এরপর আছে নাসিক্য ব্যঞ্জন বা নাসিক্য ধ্বনি। আমি যে শেষের লাইনটা লিখছি, শেষের লাইন একদম উ, অ, ই, অ, তারপরে মূর্ধন্য, তারপরে দন্তন্য, তারপরে ম, এই 5টি হলো নাসিক্য ব্যঞ্জনের উদাহরণ। আমরা এদিক দিয়ে লিখে দেই, এই 5টি হলো কি? নাসিক্য ব্যঞ্জনের উদাহরণ। এরপর দেখো উষ্ম ব্যঞ্জন। উষ্ম ব্যঞ্জন হলো 3টি তালব্য স, দন্তাস্য এবং হ। এই 3টি হলো কি? উষ্ম ব্যঞ্জনের উদাহরণ। এখানে তালব্য স এবং দন্তাস্য এই দুইটিকে আবার কি বলা হয়? শীষ ধ্বনি বলা হয়। এরপর পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনি, যেটা এটা অনেকবার পরীক্ষাতে আসে, এটা হলো ল। পরীক্ষাতে আসে যে নিচের কোনটি পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ? কোনটি হবে? এটি হবে ল। এরপর হচ্ছে যে কম্পিত ব্যঞ্জন বা কম্পনজাত ধ্বনি কোনটি? আমরা জানি যে কম্পিত ব্যঞ্জন বা কম্পনজাত ধ্বনি একটি, এটা হলো কি? বয়ের বিন্দু র, এটা বয়ের বিন্দু র। এরপর তাড়িত ব্যঞ্জন বা তারণজাত ধ্বনি হলো ডয়ের বিন্দু র এবং ডয়ের বিন্দু র। এই দুইটি হলো কি? তাড়িত ব্যঞ্জনের উদাহরণ। তাহলে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণী বিভাগ পড়ছি, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনের শ্রেণী বিভাগ পড়ছি। এখন আমাদের আছে যে ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে আবার 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো কি? 1 নাম্বার হলো অঘোষ এবং 2 নাম্বার হলো কি? ঘোষ। অঘোষ ধ্বনি ও ঘোষ ধ্বনি। এখানে যে 2টা লাইন আছে, প্রথম 2 লাইন,
এই প্রথম দুই লাইন হলো অঘোষ। এই প্রথম দুই লাইনের যে 10টা বর্ণ আছে, এই 10টা বর্ণ হলো কি অঘোষ ধ্বনি, এবং এখানে যে শেষের 3 লাইন আছে, এই শেষের 3 লাইনের বর্ণগুলা হলো ঘোষ ধ্বনির উদাহরণ। আর এরপর আমরা দেখবো যে ধ্বনি সৃষ্টিতে বায়ুর প্রবাহের মাত্রা অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো অল্প প্রাণ ধ্বনি, 2 নাম্বার হলো কি মহাপ্রাণ ধ্বনি। এখানে আমরা আমাদের যে প্রথম লাইনটা আছে এটা হলো কি, এটা হলো অল্প প্রাণ ধ্বনি, এবং 2 নাম্বার যে লাইনটা আছে 2 নাম্বারটা হলো মহাপ্রাণ ধ্বনি, এবং 3 নাম্বার যে লাইনটা আছে যে 3 নাম্বার, এই 3 নাম্বার লাইনের বর্ণগুলা হলো অল্প প্রাণ, এবং এই 4 নাম্বার লাইন আছে না, দেখো এই 4 নাম্বার লাইন, এই 4 নাম্বার লাইনের বর্ণগুলা হলো মহাপ্রাণ ব্যঞ্জনের উদাহরণ। অল্প প্রাণ, মহাপ্রাণ, তারপরে ঘোষ, অঘোষ, এগুলো নির্ণয় করার আরো সুন্দর একটি নিয়ম আছে। এটি আমি এখন দেখব যে আমি যদি এরকম একটি ছক আঁকাই, এখানে দিলাম 1, এখানে দিলাম 2, এখানে 3 এবং এখানে 4, উপরে লিখলাম আমি অঘোষ, নিচে লিখি ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। আমি যদি এদিকে এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন। আচ্ছা দেখো 1 নাম্বার লাইনে কোন বর্ণগুলো আছে, যে ক আছে, চ আছে, তারপরে ট, ত, তারপরে প, এগুলো আছে না 1 নাম্বার লাইনে। আচ্ছা আমি যদি একটা বর্ণ লিখি, যে কোন বর্ণটা আমরা লিখবো, যে আমি ধরো যে ছোট গ বর্ণটা লিখি, ছোট গ বর্ণটা কয় নাম্বার লাইন আছে? 3 নাম্বার লাইন আছে। কয় নাম্বার লাইনে? 3 নাম্বার লাইন আছে। তাহলে আমি এখানে 3 কোথায় লিখছি? এখানে। তাহলে আমি এখানে এই 3 এর কাছাকাছি কি করব? ছোট গ লিখবো। দেখো ছোট গর কাছাকাছি, ছোট গ এর কাছাকাছি কি রয়েছে? যে অল্প প্রাণ আছে, আর কি আছে? ঘোষ রয়েছে। তাহলে ছোট গ কি হবে? ছোট গ বর্ণটি হবে ঘোষ, অল্প প্রাণ। এরকম যদি আমি ক লিখি, যে ক, আমরা তো জানি যে ক হচ্ছে কি 1 নাম্বার, এখানে ক কি 1 নাম্বার লাইন আছে, তাহলে এখানে আমি লিখলাম ক। তাহলে ক এর কাছাকাছি কোনটা আছে? ক এর কাছাকাছি আছে অঘোষ, আর কি আছে? অল্প প্রাণ। তাহলে ক কি হবে? ক হবে অঘোষ, অল্প প্রাণ। এরকম আমি যদি বলি যে ব, আচ্ছা, আমরা জানি যে ব কয় নাম্বার লাইন আছে? ব আছে 3 নাম্বার লাইনে। কয় নাম্বার লাইনে? 3 নাম্বার লাইনে। তাহলে এখানে যদি আমি ব দিই, তাহলে ব কি হবে? যে ঘোষ, অল্প প্রাণ। এরপর আমি যদি দেখো, আমি যদি এখানে যে জ দেই, জ, জ আমরা জানি জ কয় নাম্বার লাইন আছে? চ, ছ, জ, জ, জ আছে কয় নাম্বার লাইনে? 4 নাম্বার লাইনে ঝ রয়েছে। তাহলে ঝ এর কাছাকাছি কি আছে? ঘোষ আছে, আর এদিকে কি আছে? মহাপ্রাণ আছে। তাহলে ঝ হবে কি ঘোষ, মহাপ্রাণ বর্ণের উদাহরণ। এভাবে একটি ছক আঁকিয়ে তুমি খুব সহজেই ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ ধ্বনি নির্ণয় করতে পারবে। আশা করি ক্লাসটি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে লিখে জানাও।